নমস্কার বন্ধুরা, কথা ও কাহিনী বাই রাকা চ্যানেলের পক্ষ থেকে আমি রাকা আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বাংলা সাহিত্যের প্রবাদ প্রতিম সাহিত্যিকদের সাহিত্যকর্মগুলি আপনাদের সামনে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য। তাই আপনি যদি সাহিত্য অনুরাগী হন তাহলে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে আপনি শুনতে পারবেন এমন কিছু ভালো লাগা গল্প যাকে অবলম্বন করে চলা যায় বহু দূর পথ। আজও আমরা আপনাদের জন্য এমনই একটি গল্প নিয়ে এসেছি। আজ আমরা আপনাদের শোনাব শ্রদ্ধেয় সাহিত্যিক বুদ্ধদেব গুহর জনপ্রিয় উপন্যাস কোয়েলের কাছে অষ্টম পর্ব। গত কয়েকদিনে আমরা উপন্যাসটির প্রথম 7টি পর্ব পাঠ করে আপনাদের শুনিয়েছি। যদি এখনও আপনারা সেগুলি না শুনে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে একবার শুনে নেবেন। কিন্তু আসুন এবার তাহলে গল্পে ফেরা যাক। শুরু হচ্ছে কোয়েলের কাছে অষ্টম পর্ব। রবিবার, বাগানে বসে আছি আলো আর মুড়ে সকালবেলার রোদ্দুরে। এমন সময় একটি বছর 15-র ওঁরাও ছেলে দৌড়তে দৌড়তে আমার বাংলোয় ঢুকল। আমার সামনে এসে নমস্কার করে যা বলল তার সারাংশ হচ্ছে তাদের বাথান ভেঙে কাল রাত্রে একটা বড় চিতা তাদের আদরের বাছুরটিকে মেরে টেনে নিয়ে গেছে জঙ্গলে। তার একটি বিহিত করা দরকার। গ্রামে টাবর শিকারি থাকতে আমার তলব পড়ল কেন বুঝলাম না। পরে জানলাম ওদের গাদা বন্দুকের চেয়ে টপিওয়ালা বন্দুকের উপর শ্রদ্ধা বেশি। তাছাড়া জেনে ভালো লাগলো যে শিকারি হিসাবে আমার বেশ সুখ্যাতি হয়েছে। অবশ্য সেটা আমার কোনো রকম চেষ্টা বা গুণ ব্যতিরেকেই। যশবন্তবাবুর সাকরেত, সুতরাং ভালো শিকারী হবেন এমন একটা ধারণাই এর মূলে। জামা কাপড় পরে বেরিয়ে এলাম, ছেলেটির সঙ্গে এগোলাম। সুহাগী বস্তির একেবারে শেষ বাড়ি তাদের। সুহাগী নদী থেকে বেশি দূরে নয়। ওরা ওদের বাড়ি যেমন হয়, অদ্ভুত ধাঁচের, চৌকো নয়। বাড়ির লাগোয়া বাথান, শালের খুঁটি পোঁতা, উপরে সলাই কাঠের ছাউনি, তার উপরে শন চাপা দেওয়া। চিতাটা সামনে দিয়ে দরজা ভেঙে ঢুকে বাছুরটাকে মেরে আবার সামনে দিয়েই বাছুরটাকে মুখে করে জঙ্গলে ঢুকে নদীর দিকে চলে গেছে। বাথানে যখন ঢোকে তখন গরুটা দড়ি ছিঁড়ে এসে চিতাটাকে শিং দিয়ে গুঁতোবার চেষ্টা করেছে, পা দিয়ে চাট মারারও চেষ্টা করেছে, কিন্তু দড়ি ছিঁড়তে না পারায় কিছুই করতে পারেনি। অবশ্য দড়ি ছিঁড়লেও তার অবধারিত ফল হতো যে গরুটাও চিতাটার হাতে মরত। গরুটাকে মারা চিতাটার পক্ষে মুহূর্তের ব্যাপার, কিন্তু অত বড় ভারী জানোয়ারকে টেনে নিয়ে যেতে পারবে না বলে অথবা অন্য যে কোনো কারণেই হোক গরুটাকে মারেনি। খাবার দাগ দেখে বুঝলাম বেশ বড় চিতা এবং বিলকুল মস্ত। ঘষ্টানোর দাগ দেখে আমরা প্রায় 300 গজ গিয়ে বাছুরটার হদিশ পেলাম। পিছন দিক থেকে খেয়েছে সামান্যই, পেটটা ফুলে ঢোল। যেখানে গিয়ে লুকিয়ে রেখেছে সেখানটায় অনেকগুলো পুটুস ও করঞ্জের চোখ। তার পাশে বেশ কিছুটা জায়গা ফাঁকা, বড় গাছ নেই, ঘাসে ভরা বিস্তীর্ণ টার। সময়টা শুক্লপক্ষ। চাঁদের আলোয় বন্দুক নিয়ে গুলি করতে মোটে অসুবিধা হয় না, রাইফেল থাকলেই বরং অসুবিধা হয়। তাই ঠিক করলাম একটা অর্জুন গাছে বসবো। গাছটা সেই ফাঁকা জায়গার একেবারে গা ঘেঁষা। ফাঁকা জায়গাটা অর্জুন গাছটি থেকে বড় জোর হাত 15 দূরে। একটি খয়ের গাছ ছিল সেখানে। আমার সঙ্গে সেই ছেলেটি এবং সুহাগী গ্রামের আরও 2টি লোক এসেছিল। তাদের বললাম অর্জুন গাছে একটা ছোট চারপাই উল্টো করে বেঁধে মাচা বানাতে। সুগতবাবুর মাচায় শাইন রক্তাক্ত শরীরটির স্মৃতি এখনো মন থেকে পুরোপুরি মোছেনি। চিতাবাঘ অবশ্য গাছ পেয়ে উঠতে পারে, তাই উঁচু বা নিচু করে মাচা বাঁধা অবান্তর। তবে মাচা বেশি উঁচুতে বাঁধলে গুলি করতে খুব অসুবিধে হয়, তাই মাঝামাঝি উচ্চতায় বাঁধতে বললাম। গরুটাকে টেনে এনে সেই খয়ের গাছের গুড়িতে শক্ত করে দড়ি দিয়ে বাঁধবো রাতে, নইলে চিতা দড়ি ছিঁড়ে নিয়ে যেতে পারে। ওরা চুপচাপ আমার কথা মতো কাজ করলো। সেখানেই কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি বসে থাকলাম। ঘাসের উপর পায়ের দাগ ভালো বোঝা যায় না, তবু যতদূর বুঝলাম চিতাটা নদী পেরিয়ে নয়া তালয়ের দিকে চলে গেছে। গরুটাকে ঠিক করে বাঁধা হলে উপরে পাতা শুদ্ধ ডাল চাপা দিয়ে রাখা হলো, যাতে শকুনের নজর না পড়ে। তারপর ফিরে এলাম। বিকেলবেলা বেলা থাকতে থাকতে মাচায় গিয়ে বসলাম। সঙ্গে ছেলেটি ও তার বাবা এসেছিল।
গরুর গা থেকে ডালপালা সব কিছু সাবধানে সরিয়ে নিয়ে খয়ের গাছের সঙ্গে বেঁধে দিয়ে তারা কথা বলতে বলতে গ্রামের দিকে ফিরে গেল। সূর্য পশ্চিমাকাশে হেলে পড়েছে। একটি বিষণ্ণ সোনালি আভায় সমস্ত বনস্থলী ভরিয়ে গেছে। জঙ্গলের মধ্যে থেকে মোরগ ও ময়ূরের ডাক ভেসে আসছে। সুহাগী গ্রামের মোরগগুলো দিন শেষের ডাক ডাকছে গলা ফুলিয়ে। গলায় কাঠের ঘণ্টা ডুংডুং করে বাজিয়ে গায়ের কাড়া বয়েল ফিরে গেছে। জপটুলিয়া বস্তির গম ভাঙা কলের পুপপুপানি থেমে গেছে। গাছে গাছে পাখিরা আসন্ন রাতের জন্য তৈরি হচ্ছে। বিস্তীর্ণ টাড়ের সোনালি সায়ন্ধকারে তিতিরগুলো সমস্বরে ডাকছে। আজকাল তিতির কাঁদলেই মনে হয় ওরা বলছে, ফাঁকি দিয়া ফাঁকি দিয়া ফাঁকি দিয়া। সুহাগী নদীর দিক থেকে একটা লক্ষ্মী বাচ্চা গুরদুম 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 করে 3 বার ডেকে উঠল। তার এখন সকাল হলো, রোদে বেরোবে। কোথায় ইঁদুর কোথায় ব্যাং সেই ধান্দায়। দুটি টিটি পাখি টিটির টি করতে করতে মাঠটা পেরিয়ে কোনাকুনি উড়ে গেল। মাচার পিছনেই মাটিতে একদল ছাতারে আলো থাকতেই ছ্যা ছ্যা করে তাবৎ জাগতিক ব্যাপারের উপর অশ্রদ্ধা প্রদর্শন করছিল। অন্ধকার নেমে আসতে তারাও নির্বাক হয়ে গেল। শুধু পুটুসের ঝোপের ভিতরে তাদের উস্কুসানি, নড়ে চড়ে বসার আওয়াজ কুরকুর খুরখুর অনেকক্ষণ অবধি শোনা গেল। তারপর হঠাৎ দেখলাম একটি উষ্ণ ভরন্ত সুরেলা দিন একটি সিক্তা রূপলি হিমেল রাতে গড়িয়ে গেল। দিনের আলো থাকতে থাকতে চিতাটা আসবে বলে আশা করেছিলাম। এখন কপালে ভোগান্তি আছে, যা শীত তা বলার নয়। একটু পরেই পাতা বেয়ে হয়তো শিশির পড়বে টুপটুপিয়ে। চরাচর উদ্ভাসিত করে মোমের থালার মতো একটি হলুদ চাঁদ পাহাড় বনের রেখা ছাড়িয়ে ধীরে ধীরে আকাশ পেয়ে উঠল। জঙ্গলের প্রতি আনাচে কানাচে হলুদ আলো ছড়িয়ে গেল। যা অদৃশ্য ছিল তা দৃশ্যমান হলো, যা অস্পষ্ট ছিল তা স্পষ্ট হলো। ধারালো ঘাসের চিকন শরীরে আলো পিছলে পড়তে লাগলো। কোথা থেকে এলো জানি না, দুটি বড় কানওয়ালা খরগোশ লাফাতে লাফাতে মাঠটি পার হয়ে চলে গেল। আধ ঘন্টা পরে একটি লুমড়ি এলো। হাওয়ায় রক্তের গন্ধ পেয়ে নাক তুলে নিঃশ্বাস নিল। তারপর বাছুরটার কাছে এসে ঘোষদা যেমন করে আমার রান্না করা মুরগির দিকে চেয়ে থাকেন তেমন করেই চেয়ে রইল। ঘুরে ফিরে দেখল, কাছে গেল, ফিরে এলো। এমন সময় হঠাৎ স্বপ্নথিতের মতো এক লাফ মেরে লুমড়িটা আমার মাচার নিচ দিয়ে পড়ি কি মরি করে পালালো। চোখ তুলে দেখলাম একটি প্রকাণ্ড চিতা ঘাস ঠেলে এগিয়ে আসছে। সমস্ত শরীরটাকে যেন 4টি পায়ের খোঁটার মধ্যে ঝুলিয়ে নিচু করে বয়ে বেড়াচ্ছে। একবার থেমে দাঁড়ালো, চারিদিকে সাবধানে চাইল। তারপর বাছুরটা পূর্বস্থানে নেই দেখে খুব অবাক হলো। ভেবেছিলাম খাওয়া আরম্ভ করলে দেখে শুনে গুলি করব, কিন্তু আমার সন্দেহ হলো আদৌ না খেয়েও তো পালাতে পারে। চিতাটা আমার দিকে পাশ ফিরে দাঁড়িয়ে আছে, মুখটি নদীর উল্টো দিকে। নদীর দিক থেকেই এসেছে, নিথর হয়ে দাঁড়িয়েই আছে। চোখের পলকও পড়ছে না, যেন কার সঙ্গে ওর অ্যাপয়েন্টমেন্ট আছে। ও হয়তো জানে না, হয়তো মৃত্যুর সঙ্গেই আছে। খুব আস্তে আস্তে বন্দুকটা কাঁধে তুলে নিঃশ্বাস বন্ধ করে চিতাটার কাঁধে নিশানা নিলাম। বন্দুকের মাছিতে এবং ব্যারেলে চাঁদের আলো চকচক করছিল। ট্রিগার টানলাম। ডান দিকের ব্যারেলে একটা 3.25 ইঞ্চি লেথাল বল ছিল। কি হলো বুঝলাম না। চিতাটা যেদিকে মুখ করেছিল সেদিকে মুখ করেই একটি প্রকাণ্ড লাফ দিয়ে দৃষ্টির বাইরে চলে গেল। সেই চন্দ্রালোকিত পটভূমিকায় তার লম্ফমান মূর্তি মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। আমার মনে হলো যে গুলিটা লেগেছে। চারিদিকে নজর রেখে বসে থাকলাম। 1 ঘন্টা কেটে গেল। ওরা মোষের শিং দিয়ে এক রকমের শিঙে তৈরি করে, সেই রকম একটি শিঙে আমি নিয়ে এসেছিলাম। কথা ছিল আমার কোনো সাহায্যের দরকার হলে আমি শিঙে বাজাবো। কি করব বুঝতে পারলাম না। বাঘ যদি গুলি খেয়ে ওত পেতে বসে থাকে, তাহলে শিঙে বাজিয়ে যাদের এই রাতের জঙ্গলে ডেকে আনবো তাদের বিপদ অপধারিত। আরও আধ ঘন্টা কেটে গেল। শীত একেবারে অসহ্য, আর বসে থাকা যাচ্ছে না। বন্দুক শুইয়ে রেখে কম্বলে আপাদ মস্তক মুড়ি দিয়ে বসে আছি, তবু মনে হচ্ছে জমে যাব।
অবশেষে থাকতে না পেরে ঠিক করলাম যে মাচা থেকে নেমে হেঁটে যাব গ্রামে। ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলাম, হে ভগবান, যেন গুলি না লেগে থাকে, চিতা যেন বাড়ি গিয়ে থাকে, গুলি খেয়ে আমার জন্য যেন ওত পেতে বসে না থাকে নিচে। অবশ্য এখন ফুটফুট করছে জ্যোৎস্না, চতুর্দিকে পায়ে চলা জঙ্গলি পথ সব পরিষ্কার দেখা যাচ্ছে। ভগবানের নাম করে নামলাম মাচা থেকে বন্দুক হাতে। নির্বিঘ্নেই নামলাম। মাচার উপরে থাকতেই ডান ব্যারেলে একটি এলজি পুরে নিয়েছিলাম, বাঁ ব্যারেলেও এলজিই আছে। কাছাকাছি হঠাৎ আত্মরক্ষার জন্য ছুটতে হলে বন্দুকে এলজি সব থেকে ভালো। কম্বলটাকে বাঁ কাঁধে ফেলে ডান কাঁধে বন্দুকটাকে শুটিং পজিশনে তুলে আস্তে আস্তে এগোলাম। আঁকাবাঁকা পথে বোধহয় 15-20 পাও যায়নি, বাঁক ঘুরতেই চোখে পড়ল চিতাটা একটা গাছের নিচে ওঁত পেতে আমার দিকে মুখ করে শুয়ে আছে। আমি জানি না আমি কি করলাম, যন্ত্রচালিতের মতো দুটি ট্রিগার একই সঙ্গে টিপে দিলাম। কিন্তু আশ্চর্য, চিতাটা নড়াচড়া কিচ্ছু করল না, যেমন ছিল তেমনই রইল। তখনই আমার সন্দেহ হলো, চিতাটা লাফিয়ে এসে ওইখানেই মরে পড়ে নেই তো? সন্দেহ হবার সঙ্গে সঙ্গেই দাঁড়িয়ে পড়লাম নিথর হয়ে। তবু যখন চিতার কোনো ভাবান্তর হলো না, তখন আমি ওখানেই শিঙে ফু দিয়ে কম্বল মুড়ে বসে পড়লাম। শীত টিত সব কোথায় উড়ে গেল। খুব আনন্দ হলো। আমার প্রথম চিতা, প্রথম বাঘ। শিকারীর খাতায় নাম উঠল। যশবন্ত নিশ্চয়ই খুব খুশি হবে। কলকাতার মাখনবাবুর পক্ষে 1 বছরের মধ্যে এত বড় উন্নতি সত্যি অভাবনীয়। 15 মিনিটের মধ্যে ওরা সকলে এসে হাজির। চিতাটা দেখে ওরা ভারী খুশি। বরকা সোন চিতুয়া, বরকা সোন চিতুয়া বলে খুব খানিক চেঁচামেচি হলো। চিতাটির কাছে গিয়ে আলো ফেলে দেখলাম প্রথম গুলিটা যে জায়গায় নিশানা করেছিলাম তার চেয়ে একটু পিছনে লেগেছে, এবং মাটিতেও চিতার গায়ে রক্ত জমে আছে। তার মানে পরের গুলি দুটির একটিও লাগেনি চিতার গায়ে। যে কেত গাছের গায়ে চিতাটি পড়েছিল তার গুড়িতে গিয়ে গুলি লেগেছে। অর্থাৎ সত্যিই যদি চিতা আহত হয়ে ওত পেতে থাকত, তাহলে এ শিকার অন্যরকম হতো। সুগতবাবুর রক্তমাখা মুখটার কথা নতুন করে মনে পড়ল। পরদিন সকালে বাংলোর হাতায় সাড়ম্বরে চিতার চামড়া ছাড়াচ্ছিলাম। চতুর্দিকে পৃষ্ঠপোষক ও স্তুতিকার ভিড় করে আছে। এমন সময় ঘোড়া টগবগিয়ে যশবন্ত এসে হাজির হলো। সুগতবাবুর মৃত্যুর পর বহুদিন ওর কোনো খোঁজখবর ছিল না। আমারও একটু একা থাকতে ইচ্ছা করত। মারিয়ানের জলে ভেজা চোখ দুটি কিছুতেই মন থেকে তাড়াতে পারেনি এই কদিন। সুগতবাবুর মুখটিও বারবার মনে পড়েছে, ঘুমের মধ্যেও মনে পড়েছে। কিন্তু তবু চুপ করে শুয়ে শুয়ে ওদের কথা ভাবতে ভালো লেগেছে। জানি না সত্যি সত্যি সুগতবাবু এসে মারিয়ানের ঘুমন্ত চোখের পাতায় চুমু খেয়ে গেছেন কিনা। আজকাল এরকম করে কেউ কাউকে ভালোবাসে দেখিনি। যে যুগে ভালোবাসা বিনা আয়াসেই পাওয়া যায়, সে যুগে এহেন দুঃখী ভালোবাসার কথা চিন্তা করাও আশ্চর্য। যশবন্ত ভয়ঙ্করকে গাছে বেঁধে এসে সব শুনে আমার পিঠে দুটো চড় মেরে বলল, সাবাস দোস্ত, গুড, চেলা চিনি। তবে রাতে ওভাবে মাচা থেকে তোমার নামা অত্যন্ত মূর্খামি হয়েছে। ভবিষ্যতে এরকম আত্মহত্যা করতে যেও না, এর চেয়ে অনেক সোজা পথ আছে আত্মহত্যার, বাতলে দেব। যশবন্ত আসতেই অপ্রয়োজনীয় লোকের ভিড় অনেক কমে গেল। ধীরে ধীরে ভিড় পাতলা হয়ে গেল। যতক্ষণ না সব লোকজন চলে যায়, যশবন্ত ততক্ষণ আমার কাছে বসে থাকলো। তারপর হঠাৎ বলল, একটা জরুরি কাজে এসেছি, ভালো করে শোনো। তোমাকে বলিনি এতদিন, সুগতবাবুর মৃত্যুর পর একটা চাল চেলেছিলাম ডালটনগঞ্জে। শহরের যে সব লোকের সর্বত্র গতি, তাদের কাছে বলেছিলাম যে আমি সুগতবাবুর স্ত্রীর কাছে কলকাতায় যাচ্ছি। সেখান থেকে দেরাদুন যাব অফিসের কাজে 1.5-2 মাসের জন্য। তার আগে ফেরার কোনো সম্ভাবনা নেই। কথাটা রটিয়েছিলাম যাতে জগদীশ পান্ডের কানে কথাটা যায়, তার জন্যই। তা এখন দেখছি ফল হয়েছে। ও নিশ্চয়ই ডিএফও অফিসে খোঁজ করেছিল, কিন্তু সেখানেও ব্যাপারটা আনঅফিসিয়ালি ক্যামোফ্লেজ করা আছে। ডিএফওর সই করা জাল চিঠি আছে, কেউ জানে না, শুধু একজন ডার্লিং ক্লার্ক ছাড়া। জগদীশ ব্যাটা ধরতে পারেনি যে ওটা আমার চাল। আমি তো ছুটিতে আছি। গম্ভীর মুখে যশবন্ত বলল, শোনো লাল সাহেব, ওরা আগামীকাল রাতে আবার আসছে শিকারে।
ও কেসে ফেসে কিছু হবে না। জগদীশ পান্ডে যেন তেন প্রকার এনো উপর মহলে ধর পাকড় করে ও কেস চেপে দেবে। তখন আমাদের মান ইজ্জত সব তো যাবেই, তদুপরি সেও আমাদের ছেড়ে দেবে না। ভোগান্তির শাস্তি চোরাই পথে ঠিকই দেবে। তাই ঠিক করলাম এই সুযোগ ছাড়বো না, জগদীশ পান্ডেকে শিখলাবো এই বেলা। সৈদুব ঘাট হয়ে ওরা এদিকে আসবে, অনেক খোরা পথে। খবর পেলাম যে ওরা বলেছে স্পটলাইটে যে জানোয়ারি চোখে দেখা যাবে সেই সব জানোয়ারকেই মারবে। কি জানোয়ার তা বিচার করবে না, নর মাদিন বিচার করবে না, শাস্তি দেবার জন্য একেবারে ম্যাসাকার করবে। জানোয়ার মেরে মেরে ওখানেই ফেলে রেখে যাবে। এবার ওরা শিকারে আসছে না, গতবারের অসম্মানের বদলা নিতে আসছে, আমাকে শিক্ষা দিতে আসছে। তা আসুক, আমার প্ল্যানও কিন্তু রেডি। শিগগির করে তোমার জিপটা নিয়ে চলো, জায়গাটা দেখে আসি। যশবন্তের প্ল্যান কিছুই বুঝলাম না, তবে আমার মনে ডাক দিল যে সামনেই আরেকটি নিশ্চিত বিপদ বা বিপদের আশঙ্কা আছে। জিপের উইন্ডস্ক্রিনে যখন সেবারে গুলি লেগেছিল তখন কেমন মনে হয়েছিল এখনও তা ভুলিনি। রাগ যে আমার হয়নি তা নয়, তবে আমার মতো লোকের রাগ ইজি চেয়ারে শুয়ে মনে মনে শত্রু নিপাত করেই ফুরিয়ে যায়। যতখানি রাগ আমি বইতে পারি তার চেয়ে বেশি রাগ হলে সে রাগ উপচে পড়ে যায়, ধরে রাখতে পারি না। যশবন্ত বলল, চলো লাল সাহেব, আজ একটু স্কাউটিং করে আসি। কুরজুম বস্তি পেরিয়ে শৈদুব ঘাট অবধি পৌঁছলাম আমরা লাত হয়ে। লাতের রেঞ্জার সাহেব ডালটনগঞ্জে গেছেন, পরশু ফিরবেন। বুঝলাম জগদীশ পান্ডে সব রকমের খবরাখবর নিয়েই আসছে। অবশ্য রেঞ্জার সাহেব থাকলেই বাকি। শীতের রাতে জগদীশ পান্ডের মতো লোককে বাধা দিয়ে লাভ নেই, এবং বাধা দিলে ওই জঙ্গলে যে সে তাকে গুলি করে মেরে রেখে পর্যন্ত যেতে পারে এই সাধারণ বুদ্ধি সমস্ত সুস্থ মস্তিষ্ক লোকেরই আছে। সেই বুদ্ধি নেই শুধু কেবল যশবন্তের। ও একটা দাতাল একরা শুয়োর, গো একবার চাপলে হয়, তখন সে লড়াই করবেই, যত বড় বাঘই হোক না কেন, তার সঙ্গে লড়াই না করে পালাবে না। শৈদুব ঘাটের ঠিক নিচে একটি কাঠের সাঁকো ছিল, পাহাড়ি ঝর্ণার উপরে। পাহাড় থেকে রাস্তাটা বাঁকে বাঁকে নেমে এসেছে চক্র আকারে। একটি বাঁক ঘুরেই সেই সাঁকোটি। ওইখানে খুব সাবধানে গাড়ি না চালালে ধাক্কা খাবার সম্ভাবনা, অথবা পথ থেকে নিচে গাড়ি সমেত পড়ে যাবার সম্ভাবনা। সেই সময় শৈদুব ঘাটের রাস্তা অতি খারাপ ছিল। রাত হয়ে গেলে মাল বোঝাই ট্রাক এই ঘাট দিয়ে মোটেই যাতায়াত করে না। খালি ট্রাকও সম্ভব হলে এড়িয়ে যায় এই ঘাটকে। একদিকে পাহাড় এবং অন্যদিকে খাত। বাঁকগুলো এত ঘন ঘন ও রাস্তা এত সরু যে ট্রাকের পক্ষে মোড় ঘোরা নিদারুণ অসুবিধা। সেই সাঁকোটার সামনে যশবন্ত নামলো, আমাকে বলল, স্টার্ট বন্ধ করো গাড়ির। সাঁকোর উপরে চওড়া সেগুনের তক্তা পাতা আছে, বড় বড় বোল্টের সঙ্গে লাগানো। বোল্ট খোলার একটি বড় রেঞ্জ নিয়ে এসেছে যশবন্ত। সেই রেঞ্জ দিয়ে প্রায় আধ ঘন্টা ধরে কসরত করেও একটি বোল্টও খুলতে পারল না। তারপর বলল, ধ্যাত, এতে হবে না, অন্য বুদ্ধি করেছি। তারপর যশবন্ত পথের পাশে গাছের ছায়ায় একটি পাথরের উপরে বসে আমাকে ওর সেই অন্য বুদ্ধি বোঝালো বিস্তারিতভাবে। সাঁকোর পাশে গাছতলায় পাথরে পা ছড়িয়ে বসে একটা চুট্টা ধরিয়ে যশবন্ত আমাকে আস্তে আস্তে ওর কমপ্লিকেটেড প্ল্যান বোঝাতে লাগলো। ওর চোখ দুটো চকচক করতে লাগলো। জগদীশ পান্ডেরা ছিপাদহর আসার আগে যে চেকনাকা পড়ে তা পেরিয়ে আসবে। তখন ওরা নিশ্চয়ই ফরেস্ট গেটে কিছু একটা ধাপ্পা দিয়ে আসবে। সেই সময় ফরেস্ট গার্ড যশবন্তের কথা অনুযায়ী বলবে যে আজ ডিএফও সাহেব আনেবালা হ্যায় রাত মে। শুনে জগদীশ পান্ডে একটু অবাক হবে। অন্যদিন হলে জগদীশ পান্ডে হয়তো ঝুঁকি না নিয়ে ফিরে যেত, কিন্তু ডিএফও সাহেব আসার আগে আগেই ও অবশ্যই সেদিন কাজ সেরে পালাবে। ডিএফও সাহেব সজ্জন লোক, ওকে ভয় নেই, ভয় হচ্ছে বদতমিজ যশবন্তকে। সেই যখন নেই তখন এই সুযোগ জগদীশ হাতছাড়া করবে না। ও আমাকে বলল যে আমাকে জিপটি নিয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকতে হবে শৈদুব ঘাটের অনেক আগে। ওদের জিপ সে জায়গা পেরিয়ে আসার বেশ পরে আমি জিপ স্টার্ট করে জোরে ওদের পিছনে পিছনে আসব, যাতে ওরা আমার জিপের হেডলাইটের আলো দেখতে পায় অথচ আমি বেশ দূরে থাকি। শৈদুব ঘাটের মতো পাহাড়ি পথে অন্য গাড়িকে পাস দেবার জায়গা কম।
তাছাড়া হুড খোলা জিপে বন্দুক রাইফেল সমেত অবস্থায় ওরা আমাকে পাস দিতেও চাইবে না, ডিএফও সাহেবের কাছে ধরা পড়ার ভয়ে। যশবন্ত বলল, ডিএফওর পোশাক পরে ডিএফওর জিপের নাম্বার প্লেট লাগানো জিপ চালিয়ে তোমাকে আসতে দেখলে ওদের কাজ হবে যত জোরে সম্ভব জিপ ছুটিয়ে পালিয়ে যাওয়া। কুটকু পৌঁছে কোয়েল পেরিয়ে মোড়ওয়াই হয়ে পালালে আর ধরপার জোটই নেই। শৈদুব ঘাটে ওদের জিপ যত জোরে ছুটবে আমাকেও তত জোরে জিপ ছোটাতে হবে এবং মাঝে মাঝে হর্ন বাজাতে হবে জোরে জোরে। তাতে ওরা ঘাবড়ে যাবে, ভাববে ডিএফও যে বটেই, তাতে আর কোনো সন্দেহ নেই। সেই সময় ভয় আছে ওদের কাছ থেকে গুলি খাবার, কিন্তু সে সম্ভাবনাটা এই ঘাটে অপেক্ষাকৃত কম, কেননা রাস্তাটা ক্রমান্বয়ে পাহাড়ে পাক খেয়েছে। অনেকখানি জায়গা সোজা, বড় জোর 25-30 হাতের বেশি আর দেখাই যায় না। তার চেয়ে বেশি পেছনে থাকলে আমার জিপের আওয়াজ ও হেডলাইটের আলোই কেবল ওরা শুনতে ও দেখতে পাবে, আমাকে দেখতে পাবে না। তাই ওদের জিপে বসে বসেই আমার জিপের উদ্দেশ্যে ওরা গুলি ছুটতে পারবে না। এই রকমভাবে তীব্র বেগে নামতে নামতে যখন ওরা ঘাটের শেষ সীমায় নেমে আসবে, তখন ন্যাচারালি ওদের জিপের গতি আরও বেড়ে যাবে। শেষ বাঁক নিয়েই সামনে দেখবে সাঁকোটি। ইতিমধ্যে আমার জিপের অফুরন্ত হর্ন শুনে যশবন্ত সাঁকোর উপর আড়াআড়ি করে একটি শালের খুঁটি ফেলে দেবে। তার গায়ে লাল শালু আগে থেকেই বাঁধা থাকবে এবং সামনের দিকে ফরেস্ট ডিপার্টমেন্টের প্রকাণ্ড টিনের নোটিশ ঝুলবে। সাদার উপরে লালে লেখা থাকবে ডেঞ্জার। সাঁকোর মুখে ওদের জিপ মোড় নেবার প্রায় সঙ্গে সঙ্গে পথের বাঁ দিকে পাথরের আড়ালে লুকিয়ে বসে থাকা যশবন্ত ওর 450-400 রাইফেল দিয়ে জিপের সামনের টায়ারে গুলি করবে এবং সঙ্গে সঙ্গে গাড়ি ডান দিকে খাদের দিকে ঝোঁক নেবে এবং ওই গতিতে, ওই আকস্মিকতায় এবং ওই সময়ের মধ্যে যত বড় গাড়ির ড্রাইভারই হোক না কেন জগদীশ পাণ্ডে, পুরো জিপ শুদ্ধ তাকে গিয়ে পড়তেই হবে ডান দিকের খাদে, নদীর পাথর ভরা কোলে। এবং ভগবান আমাদের সহায় হলে ওদের একজনও বাঁচবে না। সব শুনলাম চুপ করে। যশবন্ত চুট্টাটা ছুঁড়ে ফেলে দিল। আমি বললাম, কিন্তু এই যে কোল্ড ব্লাডেড মার্ডার যশবন্ত। যশবন্ত বলল, হ্যাঁ জরুর। বললাম, তোমার রাগ তো জগদীশ পাণ্ডের উপর, দলের লোকদের মারবে কেন? যশবন্ত চোখ লাল করে আমার দিকে চেয়ে বলল, জগদীশদের রাগ হতো আমার উপরে, তোমার উপর গুলি চালালো কেন? আমি কোনো উত্তর দিলাম না। হঠাৎ মনে হতেই ওকে বললাম, টায়ারে গুলি করার পর যদি তুমি যা ভাবছ তা না হয়, কোনো রকমে যদি গাড়ি ওরা থামিয়ে ফেলে, তাহলে কি হবে? যশবন্ত বলল, তাহলে আর কি হবে, আমাদের দুজনের লাশ সঙ্গে করে নিয়ে গিয়ে ওরা কোয়েলের বালিতে পুঁতে দেবে। ওদের প্রায় সকলের হাতেই ম্যাগাজিন রাইফেল, আমরা দুজনে ওদের সঙ্গে পারবো না কোনো মতেই। আমি বললাম, কি দরকার যশবন্ত খামোখা এরকম করে, যদি সত্যি ওরা জিপটা থামিয়ে ফেলে? যশবন্ত হো হো করে হেসে উঠে আর একটা চুট্টা ধরালো, বলল, अरे यार मरना तो है एक रोज जरूर, मगर मरना ही है तो ऐसा ही तमाशा करते करते मरो। কুকুরের বাচ্চাটাকে সিকড়াতে না পারা পর্যন্ত খেয়ে শুয়ে আমার যে স্বস্তি নেই। পরদিন দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা জিরিয়ে নিলাম। শীতের বেলা, দেখতে দেখতে মনে হলো এই সন্ধে হলো বুঝি। এক কাপ চা খেয়ে আমি আর যশবন্ত বেরিয়ে পড়লাম। শৈদুব ঘাটের কাছাকাছি যখন এলাম তখন সন্ধে হব। পথে কুরজুম পেরিয়ে এসেই আমরা একটা জায়গায় পথের পাশে পাথরের আড়ালে দাঁড়ালাম। আমার পোশাক খুলে ফেলে সরকারি পোশাক পরে ডিএফও সাজলাম। তদানীন্তন ডিএফও সাহেব মাথায় সব সময় কি শীত কি গ্রীষ্মে একটি সোলার টুপি পরে থাকতেন। যশবন্ত সেরকম একটি টুপিও আমাকে বের করে দিল ওর ঝোলা থেকে। যশবন্ত জিপের নাম্বার প্লেটে ওয়াটার বটলের জলের সঙ্গে মাটি গুলে কাদা করে লেপে দিল। বলল, তাড়াতাড়িতে অন্য নাম্বার প্লেট করানো গেল না। সাঁকোটার কাছে এসে যশবন্ত নেমে গেল। ওর ঝোলা থেকে দুটুকরো লাল শালু বের করে পথের পাশ থেকে একটা শুকনো শাল পল্লা তুলে এনে আড়াআড়ি করে সাঁকোর উপর বসিয়ে দিল এবং ডেঞ্জার লেখা টিনের বড় চাকতিটা একটুখানি শালুতে বেঁধে সেই শাল বল্লার গায়ে ঝুলিয়ে দিল। হঠাৎ মোড় ঘুরেই এই রকম অবস্থায় সাঁকোটা দেখলে
যে কোনো সুস্থ মস্তিষ্কের লোকই গাড়ি নিয়ে এ শাখো পেরোবার চেষ্টা করবে না। যশবন্তের বুদ্ধির তারিফ করছি। ঠিক এমনই সময় একটা ট্রাকের আওয়াজ শোনা গেল আমাদের পিছন থেকে। তাড়াতাড়ি আমরা দৌড়ে গিয়ে একটি পাথরের আড়ালে লুকিয়ে রইলাম, কারণ আমাকে এখানে এই অঞ্চলের প্রায় সব ড্রাইভারই চেনে। ওই অকুলস্থলে অমন অদ্ভুত পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখলেই তাদের সন্দেহ হবে। লুকোবার আগে যশবন্ত তাড়াতাড়ি করে শালবল্লাটা সরিয়ে ফেলল এবং সাজ সরঞ্জাম সব লুকিয়ে ফেলল। ট্রাকটি চলে গেল। যশবন্ত আমাকে বলল, নাও আর দেরি করো না, এগিয়ে যাও। ঘাট থেকে মাইল 2 আগে বাঁ দিকে কতগুলো ঘন সেগুনের প্ল্যান্টেশন আছে, তার সামনে পুটুস ঝোপে ভরা। সেইখানে জিপটা ঢুকিয়ে স্টিয়ারিংয়েই বসে থেকো। আর রাস্তা থেকে জিপটা যখন জঙ্গলে ঢুকাবে, সেখানে জিপ থেকে নেমে পথের ধুলোর উপর চাকার দাগটা পা দিয়ে ভালো করে মুছে দিও, মনে থাকে যেন। হ্যাঁ, যাও ইয়ার, গুড লাক, গুড হান্টিং। এই বলে আমাকে রওনা করিয়ে দিয়ে ঝোলা থেকে রামের বোতল বের করে যশবন্ত ঠকঠকিয়ে খেতে লাগলো। আমি আস্তে আস্তে জিপ চালিয়ে চলে গেলাম। অন্ধকার হয়ে গেল। বনের পাতায় পাতায় ঝিঝির ঝিনঝিন শুরু হলো। সেগুন গাছের তলায় পুটুসের আড়ালে বসে বসে কোনো গাড়ির ইঞ্জিনের শব্দই শুনতে পেলাম না এই পর্যন্ত। 7টা বেজে গেল। খুব শীত করছে, মশাও আছে বেশ। জিপের পিছনে শুকনো পাতায় পা ফেলে ফেলে সাবধানে কি একটা জানোয়ার যেন আমাকে নজর করছে। সঙ্গে আমার বন্দুক আছে, কিন্তু কোনো আলো নেই। আজ থেকে প্রায় 1.5 বছর আগে এই ঘাটে একটি নরখাদক বাঘ এসে আস্তানা গেড়েছিল এবং বহু মানুষ খেয়েছিল। তারপর এই ঘাটেই একজন স্থানীয় শিকারীর হাতে সেই বাঘটি মারা পড়ে। ইতিমধ্যে জগদীশ পান্ডের মতো জিপার ওরো শিকারীর গুলিতে যে অন্য কোনো বাঘও আহত হয়ে তারপর নরখাদকে রূপান্তরিত হয়নি, এমন গ্যারান্টি কোথায়? বেশ অস্বস্তি হতে লাগলো। রাত প্রায় 7:45 নাগাদ দূরাগত একটি জিপের ইঞ্জিনের গুনগুনানি শোনা গেল। এই জায়গার রাস্তাটা বেশ সোজা এবং প্রায় সমতলের উপর দিয়ে। টপ গিয়ারে জিপটা আসছে, বেশ জোরে চালিয়ে আসছে তা বোঝা গেল। দেখতে দেখতে আওয়াজটা নিকটবর্তী হলো, কাছে এলো এবং আমার সামনে দিয়ে আলোর বন্যা বইয়ে হুটখোলা জিপটা চলে গেল। জিপটা আমাকে অতিক্রম করে যাবার মিনিট খানেক পরেই আমি ইঞ্জিন স্টার্ট করে আমার টুপিটা চেপে বসিয়ে দুর্গা নাম জপ করে ওদের পিছু নিলাম। আমিও টপ গিয়ারে রীতিমতো জোরে চালিয়ে চললাম। একটু যেতে না যেতেই দূরত্ব কমে আসতে লাগলো। আমার হেডলাইটের আলোয় দেখলাম 5-6 জন আরোহী। হেডলাইটের আলোয় তাদের বন্দুক রাইফেল চকচক করছে। 2টি জিপের দূরত্ব কমে আসছে। এদিকে ওরা শহীদুব ঘাটে উঠতে আরম্ভ করেছে। এমন সময় সামনের জিপ থেকে তীব্র এক ঝলক স্পটলাইটের আলো এসে আমার জিপের উইন্ডস্ক্রিনে পড়ল, কিন্তু তাতে ওরা বড়জোর আমার পোশাকটা দেখতে পেল। ওই গতিমান জিপ থেকে ওই দূরের অন্য গতিমান জিপের চালককে চেনা সোজা কথা নয়। ওরা ঘাটে উঠছে, জিপটা পাক দিয়ে রীতিমতো জোরের সঙ্গে পাহাড়ে চড়ছে। অত্যন্ত পাকা ড্রাইভার, সন্দেহ নেই, নইলে ওই রাস্তায় অত জোরে গাড়ি চালাতে পারত না। ঘাটে উঠেই যশবন্তের নির্দেশ মতো আমি হর্ন বাজাতে বাজাতে ওদের ধাওয়া করলাম। ওই নির্জন পাহাড়ে বনে আমার জিপের ডাবল হর্নের আওয়াজ যশবন্ত যে শুনতে পাচ্ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যশবন্ত এখন কি করছে আমার কেবল সেই কথাই মনে হতে লাগলো। আমার জিপের গতিও ক্রমান্বয়ে বাড়তে লাগলো, উত্তেজনাও বাড়তে লাগলো এবং জগদীশ পান্ডে ও আমি ঘাটে প্রায় সাঁকোর কাছাকাছি এসে গেছি বলে মনে হলো। কুকুর তাড়ানোর মতো করে জগদীশ পান্ডের দলকে তাড়াচ্ছি যে, এই কথাটা জেনেই আমার মন আত্মতৃপ্তিতে ভরে গেল। ঘাটের শেষ বাঁক নেবার সঙ্গে সঙ্গে ওদের গাড়ির ব্রেক কষার কিচকিচ শব্দ শুনলাম এবং সঙ্গে সঙ্গে যশবন্তের হেভি রাইফেলের গুলির আওয়াজ। তারপর কি হলো বোঝার আগেই একটা প্রচণ্ড ঝনঝন আওয়াজ, পাথরের গায়ে লোহা আছড়ালে যেমন আওয়াজ হয়, এবং সেই সঙ্গে সমবেত অর্থে আর্তনাদ এবং চিৎকার। সেই সময় আমার জিপও অকুলস্থলে পৌঁছে গেল। হেডলাইটের আলোয় দেখলাম পথের ডান দিকের পাথরে ধাক্কা মেরে একটা শালের চারাগাছ ভেঙে ওদের জিপ 20-22 ফুট নিচে পাহাড়ি নদীতে পড়েছে। আমি পৌঁছানো মাত্র যশবন্ত বিনা বাক্য ব্যয়ে শাল বল্লা থেকে লাল শালুর টুকরো দুটো ও ডেঞ্জার লেখা টিনের চাকতিটা খুলে নিল। তারপর শাল বল্লাটা যখন সরিয়ে পথের পাশে ফেলছে,
ঠিক তক্ষুনি নদীর বুক থেকে একটা রাইফেলের গুলির আওয়াজ হলো এবং আমাদের বেশ কাছ দিয়ে আমাদের পাশ কেটে গিয়ে একটা গুলি পাহাড়ে গিয়ে লাগলো। হেডলাইটটা সঙ্গে সঙ্গে নিভিয়ে দিলাম। জিপ এগিয়ে যশবন্তের কাছে পৌঁছতেই যশবন্ত এক লাফে ওর সম্পত্তি সমূহ সমেত ডান দিকের সিটে উঠে পড়ল। প্রায় সঙ্গে সঙ্গে আরো 2-3টে গুলির আওয়াজ হলো। একটি গুলি এসে জিপের পিছনের পর্দা এফোড় ওফোড় করে বেরিয়ে গেল। যশবন্ত জিপের সাইড লাইটটাও হাত বাড়িয়ে নিভিয়ে দিল এবং আমার কানে কানে ফিসফিসিয়ে বলল, জোরে চলো, যত জোরে পারো। প্রাণপণ জোরে অ্যাক্সিলেটারে চাপ দিলাম। জিপটা উল্কার মতো সাঁকো পেরিয়ে এলো। তারপর আবার আলো জ্বালিয়ে আমরা ঊর্ধ্বশ্বাসে ছুটলাম কুরজুমের দিকে। পিছনে কি হলো, ওরা বাঁচলো কি মরলো, কজন মরলো, কজনের হাত পা ভাঙলো, কিছুই বুঝলাম না। তবে এটুকু বুঝলাম যে একেবারে অক্ষত দেহে না হলেও বেশ বহাল তবিয়তেই 2-3 জন আছে, নইলে অত তাড়াতাড়ি আমাদের উপরে দমাদ্দম গুলি চলত না। কুরজুমের আগে গিয়ে জিপ থামালাম, যেখানে জামা কাপড় ছেড়েছিলাম সেখানে। যশবন্ত বলল, তাড়াতাড়ি জামা কাপড় বদলে নাও, আমি চালাচ্ছি এবারে। বাদবাকি রাস্তাটুকু যশবন্ত একেবারে টিকিয়া উড়ান করে জিপ চালালো। কুটকুর কাছে এসে কোয়েল পেরিয়ে এলাম। এই মাত্র কদিন আগেই সুগতবাবুকে নিয়ে রাতে আমরা এই পথেই ফিরেছি। আবার হুটার হয়ে মোড়োয়াই হয়ে রুমান্ডের রাস্তায় বেঁকে গেলাম আমরা। পথে অন্য কাগজ কোম্পানির একটি ট্রাকের সঙ্গে দেখা হলো। জিপ দেখে পাশ করে দাঁড়ালো। আমরা বেরিয়ে গেলাম। ড্রাইভার আমাদের জিপের কাদামাখা নম্বর পড়তে পারল না। রুমান্ডে পৌঁছেই যশবন্ত হুইস্কির বোতল খুলে বসল। আমার কেমন নিজেকে খুনি খুনি মনে হচ্ছিল, মাঝে মাঝে খুব ভয়ও করছিল। এই বুঝি পুলিশের লোক এলো অ্যারেস্ট করতে, অথবা ওরাই বুঝি দল বেঁধে রাইফেল বন্দুক বাগিয়ে এসে হাজির হলো এক্ষুনি। যশবন্ত কিন্তু নির্বিকার। ও বলল, মোড়োয়াইয়ের আগে যে ট্রাকটির সঙ্গে দেখা হলো রাস্তায়, সেই ট্রাকটি যদি থামে অথবা উল্টো দিক থেকে যদি অন্য কোনো ট্রাক আসে তবেই ওদের উদ্ধার করবে, নইলে সালারা সারা রাত ওখানেই পড়ে থাকবে। যশবন্ত এক এক চুমুকে এক এক পেগ শেষ করতে লাগলো। অন্ধকারে ওর চোখ দুটো চিতা বাঘের মতো জলজল করতে লাগলো। মাঝে মাঝে বাঁ হাতের তেলো দিয়ে গোফটা মুছে নিতে লাগলো। কিছুক্ষণ পর যশবন্ত ভয়ঙ্করের পিঠে চেপে নৈহারের দিকে রওনা হয়ে গেল। শীতটা কমে এসেছে, তবে এখনো কামড় আছে। কলকাতার ডিসেম্বরের চেয়েও বেশি শীত। সেদিন রবিবার সকালে বারান্দাতে বসেছিলাম কাগজ নিয়ে। মাঝে মাঝে খবরের কাগজ আনিয়ে পড়ি ডালটনগঞ্জ থেকে। রোজকার কাগজ প্রায় পড়া হয় না, কাগজ পড়া প্রায় ভুলেই গেছি। রবিবারের কাগজ আনাই মালদেও বাবুদের ট্রাক ড্রাইভার মারফত। একদিনের কাগজেই 7 দিনের খবর আস্বাদন করি। যশবন্ত বলতো, পৃথিবীর কোন কোনায় যুদ্ধ হচ্ছে, কোথায় লোক না খেতে পেয়ে মরছে, কোথায় কোন লোক বেশি খেতে পেয়ে মরছে, এত সব খবরে তোমার কি দরকার ইয়ার? খাও দাও, কান পেতে মৌটুসি পাখির শীষ শোনো, নয়তো চলো বন্দুক কাঁধে করে বনে পাহাড়ে এক চক্কর ঘুরে আসি, দেখবে দিল খুশ হয়ে যাবে। আরে আমরা না করছি রাজনীতি, না বসছি পাবলিক সার্ভিস কমিশনের ইন্টারভিউতে, কি হবে এই ছোট মাথায় অত সব অবান্তর প্রসঙ্গ চাপিয়ে? প্রথম প্রথম ওর সঙ্গে তর্ক করেছি, তারপর নিজের অজান্তে কখন দেখেছি কাগজের জন্য আর তেমন অভাবই বোধ করিনি, যেমন কলকাতায় করতাম। ভোরবেলা চায়ের সঙ্গে খবরের কাগজ না পড়লে মনে হতো কি একটা কর্তব্য কর্মই করা হলো না। সব কাগজওয়ালাই তো ব্যবসাদার, টাকা রোজগার করাই তাদের মুখ্য। রাজ্যের বাজে খবরে পাতার কিছুটা ভর্তি করে বাকিটা বিজ্ঞাপনে ভরিয়ে দিয়েই তো তারা দেশ ও দশের সেবা করেন। নীতি, বিবেক অথবা সততা এখন আর কটি খবরের কাগজের আছে? এমনকি চক্ষু লজ্জাও তো নেই। একটি বাজে অভ্যাসের হাত থেকে মুক্ত হয়েছি, বাঁচা গেছে। তাছাড়া এখানে খবরের অভাব নাকি? কার গরু মরেছে সাপের কামড়ে, কোন কূপে কপিসিং ফেলিং শুরু হয়েছে, কোথায় বাঘের অত্যাচারে বাঁশ কাটার কাজ পুরোপুরি বন্ধ আছে, কোথায় কোন ওরাও বুড়ো হাড়িয়া খেয়ে কার মাথায় টাঙি বসিয়েছে, কোথায় কোন মেয়েকে ভেজ্জা নাচের পর খুঁজে পাওয়া যাচ্ছে না,
এমনই কত শত খবর, কেবল কাগজেই ছাপা হয় না, কিন্তু খবরের অভাব কোথায়? গেটে একটি ট্রাক এসে থামল। ড্রাইভার নেমে এসে আমার হাতে একটি চিঠি দিল। শিরিনপুর থেকে মারিয়ানা লিখেছে ছোট্ট চিঠি। লাল সাহেব, আগামীকাল কি কোনো জরুরি কাজ আছে? একবার আসেন যদি খুব ভালো হয়। বড় একা একা লাগে। রাতে থেকে পরদিন বিকেলেই আবার রওনা হয়ে যাবেন। কোনো খবর পাঠানোর দরকার নেই, চলে আসবেন। আসতে পারলে খুব খুশি হব। ইতি, আপনার মারিয়ানা। কিছুই ভালো লাগছিল না। চুপচাপ বসে ভাবছিলাম যে এক মুহূর্তবাহী হঠকারিতার পরিণাম হিসাবে হয়তো রুমান্ডি ছেড়ে চলেও যেতে হবে। কেন জানি না, আস্তে আস্তে অবচেতন মনে কেমন একটা ভয় জন্মেছে যে ওরা আমাকে ছাড়িয়ে দেবেই, রাখবে না। বিশেষ করে আমার ইমিডিয়েট বস ঘোষদা যখন আমাকে তাড়াতে চান, অন্তত যশবন্ত এ ব্যাপারে ঘোষদার উপর একেবারে অগ্নিশর্মা হয়ে আছে। জানি না, হয়তো এর পিছনে আরো কোনো বড় হাত আছে, যে হাত কলকাতার হুইটলি সাহেব পর্যন্ত প্রসারিত হয়। আর এক্সটেনশন পাবো বলে ভরসা নেই। কলকাতাতেই যদি এই চাকরি করতাম তবে হয়তো বিষাদ আসত না। সেখানে বেশিরভাগ বেসরকারি অফিসের চাকরি তো ছাড়ার জন্যেই। কিন্তু তবু সেখানে আমার আজন্ম পরিবেশ, আমার আশৈশব অভিজ্ঞতারই পুনরাবৃত্তি হতো। কিন্তু এই রুমান্ডিতে যে নির্জনতা, যে প্রাকৃতিক ঔদার্য, যে সবুজ শালীনতায় আমি অভ্যস্ত হয়ে গেছি, যে উচ্ছ্বারিত আনন্দের আমি অংশীদার হয়েছি, তা থেকে রাতারাতি আমাকে কেউ কলকাতায় নিয়ে গিয়ে ফেললে আমার কষ্ট হবে। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হবে ডিজেলের ধোঁয়ায়, মেকি ভদ্রতায় দম বন্ধ হয়ে যাবে। মড়োয়াই থেকে বেরুতে প্রায় 4টে বেজে গেল। শেষ শীতের বিকেল, 4টে অনেক বেলা। সোনালি রোদের বালাকোষ মুড়ে বন পাহাড় শেষবারের মতো গা তাতিয়ে নিচ্ছে। খেতে খেতে কিতারি, বাজরা, ধান, গেহু সবকিছুই প্রায় কেটে নেওয়া হয়েছে। ফুরুত ফুরুত করে চড়ুইগুলো তবু শূন্য খেতে দল বেঁধে সারা দুপুর চঞ্চল ভাবনার মতো মুঠো মুঠো উড়ে বেড়ায়। বুলবুলি পাখিরা কেলাউনদের ঝোপের ডালে বসে শীষ দেয়। ছোট ছোট মৌটুসি পাখি সুন্দরী মেয়ের চোখের তারার মতো স্পন্দিত হয় ফুলে ফুলে। টুনটুনি পাখির বড় দেমাক, গান গায় কি গায় না। জিপ বেশ জোরে চালিয়ে চলেছি। শিরিনপুরতে এখন মারিয়ানার বাংলো অবধি জিপ যায়। আমরা যখন প্রথম গিয়েছিলাম বর্ষাকালে, তখন পথ অতি দুর্গম ছিল এবং পথের একটি নদী পেরুনো যেত না। পুজোর পর থেকে সে নদীর উপর দিয়ে জিপ চালিয়ে চলে যাওয়া যায় সহজেই। রাত 7:30 বাজে। মারিয়ানার বাংলোর দোতলায় আলো জ্বলছিল। একতলার সব বাতি নিবনো। গেটের কাছে জিপটি এসে থামতেই কুকুরটি ঘেউ ঘেউ করে উঠল। মারিয়ানা দোতলার বারান্দায় এসে দাঁড়ালো। চৌকিদার গেট খুলল। কাঠের সিঁড়ি পেয়ে মারিয়ানা নেমে এলো। একতলার বারান্দার বাতি জ্বালল। একটি ফলসা পেরে সাদা শাড়িতে মারিয়ানাকে রোগা, করুণ ও খুব সুন্দরী বলে মনে হলো। ও বলল, সত্যি এলেন? ভেবেছিলাম আসবেন না। সিঁড়িতে উঠতে উঠতে শুধলাম, এরকম ভাবনার কারণ? কোনো কারণ নেই, এমনি ভেবেছিলাম। এক্ষুনি খাবেন না এখন কফি টফি কিছু খেয়ে রাতের খাবার পরে খাবেন? রোজ কখন খান রাতে? রোজ তো 9টার সময় খেয়ে দে শয়নে পদ্মনাভ। তবে আজকে এখন কফি খেয়ে পরেও খাওয়া চলতে পারে। মারিয়ানা যে ঘরে ঘোষদা বৌদি প্রথমবার থেকেছিলেন, সে ঘরে আমার থাকার বন্দোবস্ত করেছে, ওর ঘরের পাশেই। বলল, জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আসুন, ধুলোয় তো গা মাথা ভরে গেছে, আমি খাবার ঘরে যাচ্ছি। মারিয়ানা নিজের হাতে অমলেট ও কফি বানিয়ে দিল খাবার ঘরে স্টোভ জ্বালিয়ে। আমরা দোতলার খাবার ঘরেই বসে বসে গল্প করতে লাগলাম। বাইরে এখনো বেশ ঠান্ডা। শুধলাম, হঠাৎ তলব করলেন যে? খুব একা একা লাগে না? একা? একা তো অনেকদিন থেকেই আছি। একা থাকতে তো অভ্যস্তই হয়ে গেছি, কিন্তু এবারে কলকাতা থেকে ফিরে এসে একেবারে অসহ্য লাগছে, একেবারে অসহ্য। সুগতকে পুড়িয়ে এলাম। আমি একটু আশ্চর্য রকমের কঠিন হয়েই বললাম,
ভদ্রলোক যতদিন বেঁচে ছিলেন ততদিন কিন্তু আপনি রানীর মতো মাথা উঁচু করে বেড়াতেন। আজ উনি যখন নেই, আপনাকে কাঙালির মতো মনে হচ্ছে কেন? আমার কথাতে মারিয়ানা খুব অবাক ও বিব্রত হয়ে আমার চোখে তাকালো, কিন্তু উত্তরে কিছু বলার আগেই আমি কোটের পকেট থেকে সুগতবাবুর রক্তমাখা চিঠিখানা বের করে ওর হাতে দিলাম। বললাম, নিন সুগতবাবুর শেষ চিঠি, আপনাকে লেখা। মারিয়ানা ভীষণ আশ্চর্য ও কিঞ্চিত ভীত হয়ে আমার দিকে তাকালো। তারপর কম্পমান হাতে চিঠিটা খুলল। কালো কালো দাগ দেখে শুধল, এগুলো কিসের দাগ? আমি নিষ্ঠুর গলায় বললাম, সুগতবাবুর রক্তের। কেন এবং কি করে এমন নিষ্ঠুর হলাম আমি আজও জানি না। ঝরঝরিয়ে কাঁদতে কাঁদতে মারিয়ানা চিঠিটা পড়তে লাগলো। মারিয়ানা যখন সুগতবাবুর মাথা কোলে নিয়ে জিপে বসেছিল কুটকু থেকে ডালটনগঞ্জ যাবার সময়, তখনও এমনভাবে কাঁদেনি। তারপরও চিঠিটা পড়া শেষ করে ভাঁজ করে নিজের সামনে রাখল। জলভরা চোখে আমাকে শুধল, আপনি আপনি তাহলে সব জানেন? আমি বললাম, সব জানি কিনা জানি না, তবে এর আগে আমাকে পাঠানো বইয়ের মধ্যে অসাবধানে রাখা যে চিঠি দুটি ছিল সেই দুটি পড়েছিলাম এবং এইটে দেখলাম। তাতে যতটুকু জানা যায় জেনেছি। আমার ধারণা এর চেয়ে বেশি আর কিছু জানার নেই। সেই চিঠি দুটি পড়ে খুব অন্যায় করেছিলাম সত্যি, কিন্তু পড়েছিলাম বলেই আজকে আপনার দুঃখের গভীরতা বোঝার জন্য অন্তত একজন লোকও এখানে পেলেন। সেইটে নিশ্চয়ই কম কথা নয়। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, এ কথা অন্য কেউই জানবে না। মারিয়ানার চোখে হঠাৎ আগুন জ্বলে উঠল। ইউক্যালিপটাস গাছের মতো সোজা হয়ে বসে বলল, আমি কাউকে কেয়ার করি না। তখন ওকে দেখে আমার হাসি পেল। বললাম, তাই বুঝি? এত সাহস সুগতবাবু বেঁচে থাকতে কোথায় ছিল? তখন এ সাহসের ছিটে ফোঁটা দেখালেও উনি হয়তো মরতেন না। মারিয়ানা কথা বলল না, অনেকক্ষণ চুপ করে রইল। সুগতবাবুর চিঠিটা আর একবার খুলল, আবার বন্ধ করল। মারিয়ানা তারপর খুব ধীরে ধীরে বলল, আপনারা বোঝেন না, বোঝার চেষ্টাও করেন না। কোনো উত্তর দিলাম না। ঘড়িটার টিকটিক শব্দ শুনতে লাগলাম। আমি মনে মনে ভাবছিলাম, মারিয়ানা জানে না যে নিজের সঙ্গে, নিজের ঠুনকো বিবেকের সঙ্গে, নিজের আজন্ম সংস্কারের সঙ্গে যুদ্ধ করতে করতে ও একসময় হেরে গেছে, কিন্তু সেই পরাজয়টা বড় দেরিতে এলো। শুলাম যখন, তখন প্রায় 12টা। বাইরে নিশূতি রাত। গ্রামের কুকুরগুলো সমস্বরে ঘেউ ঘেউ করছে। সম্বর টম্বর দেখে থাকবে। অনেকখানি জিপ চালিয়ে এসেছি, তাছাড়া এত রাত করা আমার অভ্যেস নেই। গাঢ় ঘুমে এলিয়ে পড়লাম। রাত কত জানি না, হঠাৎই দরজায় ধাক্কা শুনে ঘুম ভেঙে গেল। মারিয়ানার গলা। দরজায় বেশ জোরে জোরে ধাক্কা দিচ্ছে আর আমার নাম ধরে ডাকছে, লাল সাহেব, লাল সাহেব, লাল সাহেব, লাল সাহেব। ধর্মড়িয়ে উঠে দরজা খুললাম। দেখলাম মারিয়ানা দাঁড়িয়ে আছে, মুখটা ফ্যাকাশে। শুধলাম, কি হলো? মারিয়ানা চারিদিকে তাকিয়ে বলল, সুগত এসেছিল। আমি ধমকের সুরে বললাম, চলুন তো, ঘরে চলুন। বলে ওকে প্রায় জোর করে খোলা বারান্দা থেকে ওর ঘরে নিয়ে গেলাম। ঘরে ঢুকে ওকে দৃঢ় গলায় বললাম, বসুন, খাটে বসুন, বলুন আমাকে কি হয়েছিল। মারিয়ানা কথা বলতে পারছিল না। আমি ঘরের ইজি চেয়ারে বসলাম। একটু সামলে নিয়ে মারিয়ানা বলল, এই ঘরে সুগত এসেছিল একটু আগে। আমি বললাম, আপনি স্বপ্ন দেখছিলেন, কি যা তা বলছেন? লেখাপড়া শেখা মেয়ে অমন বোকার মতো কথা বললে আমার রাগ হয়ে যাবে কিন্তু। মারিয়ানা বলল, না না প্লিজ শুনুন, আমার কথা শুনুন, সুগতকে একটু আগে দেখলাম। আমি বললাম, সত্যি আপনি না? মারিয়ানার মুখটা আতঙ্কে কুঁচকে গেল। বলল, ভাবতে পারি না, সুগত পায়জামা পাঞ্জাবি পরে এসেছিল, শাল জড়িয়ে, নিখুঁতভাবে দাড়ি কামিয়েছিল দেখলাম। ঘুমোচ্ছিলাম, হঠাৎ আমার কেমন গা ছমছম করতে লাগলো। মনে হলো চোখ খুললেই ভয় পাবো। আপনি যে ইজি চেয়ারে বসে আছেন, মনে হলো কে যেন সেখানে বসে আছে। চোখ মেলতেই দেখি সুগত। উঠে বসলাম। ঘরের নীল আলোটা জ্বলছিল। ওই
ওকে ভারী সুন্দর দেখাচ্ছিল জানেন। আমি চোখ মেলতেই হেসে বলল, খুব অবাক হলে তো, তোমাকে দেখতে এলাম। আমি ভুলেই গেলাম যে ও মরে গেছে, আমরা আমরা ওকে পুড়িয়ে এসেছি। আমি কথা বললাম, ওর নাম ধরে বললাম, সুগত, সুগত, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি আমি তোমাকে সুগত। সুগত একটুখানি হাসলো, বলল বলল এই কথাটা তখন বললে না, এই কথাটা শোনার জন্য আমি কতদিন অপেক্ষা করে থাকলাম, তখন বললে না। আমি আমি বলতে গেলাম যে আমি বুঝতে পারিনি যে তুমি এমন ছেলে মানুষ। আমার যা কিছু আছে সব কিছু দিতে পারি তোমাকে, তুমি যেমন করে চাও। শুনে শুনে সুগত বলল, সত্যি সত্যি? তারপর তারপর সুগত আমার কাছে এগিয়ে এলো, মনে হলো আমাকে আদর করবে বলে। আমি যেন কেমন হয়ে গেলাম। তখনও ভয় পাইনি জানেন, তখনও একটুও ভয় পাইনি। খুব ভালো লাগছিল, সুগতকে খুব সুন্দর দেখাচ্ছিল। ভাবছিলাম এতদিনের পাপের প্রায়শ্চিত্ত করব। এমন সময় যেই সুগত কাছে এলো, দেখি ওর সেই রক্ত মাখা মুখটা, সেই গলার কাছে ফুটো দিয়ে নিঃশ্বাসের সঙ্গে ফেনা বেরোচ্ছে। আমি আঁতকে উঠলাম, ওকে দেখে ঘেন্না হলো, কেঁদে ফেললাম। আমি মনে হলো সুগত বিভৎসভাবে হেসে উঠলো। তারপর কি হলো জানি না, দেখলাম সুগত নেই। আমি একা ঘরে মেঝেয় দাঁড়িয়ে আছি। আর যেই দেখলাম সুগত নেই, অমনি আমি যেন কেমন ভয় পেলাম, ভীষণ ভীষণ ভয় পেলাম। ভাবলাম মরেই যাব ভয়ে। তারপর কোনো রকমে আপনার দরজায় গিয়ে ধাক্কা দিলাম। তারপর জানি না, এই এখন আপনার সামনে বসে আছি। আমি বললাম, আপনি একটু বসুন, আমার ঘরে ব্র্যান্ডি আছে ব্যাগে, যশবন্ত রাখতে দিয়েছিল, আমি নিয়ে আসি। গরম জলের সঙ্গে মিশিয়ে একটু খান, সুস্থ বোধ করবেন। উঠে যেতেই মারিয়ানা বলল, না, আমি একা ঘরে থাকবো না। আমার সঙ্গে সঙ্গে ও আমার ঘরে এলো। বাইরে বড় শীত। ব্র্যান্ডিটা বের করলাম। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। তারপর আমার পিছু পিছু, যেন এটা আমারই বাড়ি, ওই আমার অতিথি, এমনভাবে আমার সঙ্গে সঙ্গে খাবার ঘরে এলো। এসে একটা চেয়ার টেনে বসে চুপ করে আমাকে দেখতে লাগলো। খুঁজে খুঁজে স্টোভ বের করে স্টোভ ধরিয়ে একটু গরম জল করলাম। গ্লাসে করে জল এবং ব্র্যান্ডি মিশিয়ে মারিয়ানার কাছে এসে গ্লাসটি ধরে দাঁড়ালাম। এতক্ষণ মারিয়ানা আমাকে রাত জাগা জল ভেজা চোখ নিয়ে ফ্যাল ফ্যাল করে অপ্রকৃতিস্থভাবে দেখছিল। আমি কাছে যেতেই আমার হাত থেকে গ্লাসটি টেবিলে নামিয়ে রেখে আমার হাতটি ও দু হাতে জড়িয়ে ধরল। ঘটনার আকস্মিকতায় এত অভিভূত হয়ে গেলাম যে বলতে পারি না। আমার হাত দিয়ে সযত্নে ওকে সরিয়ে চেয়ারে বসালাম। বললাম, ফাগলি মেয়ে, নিন ব্র্যান্ডিটা খেয়ে নিন তো। মারিয়ানা ঝরঝর করে কাঁদতে লাগলো। তারপর আস্তে আস্তে ব্র্যান্ডিটা খেলো। তারপর গ্লাসটা নামিয়ে রেখে ধরা গলায় বলল, একজনের কাছে অকৃতজ্ঞতার গ্লানি জীবন ভর বয়ে বেড়াবো। এই ভুল যাতে না করি তারই পাঠ নিলাম। চুমু খেলেই বা আবেগ প্রকাশ করলেই বা নিজেকে এক্সপ্রেস করলেই যে মানুষ ছোট হয়ে যায় না, সেটা আমি যে আজ মনে প্রাণে বিশ্বাস করি, তাই আপনাকে দেখালাম। আমি বললাম, ওসব পরে হবে, এখন চলুন, লক্ষ্মী মেয়ের মতো এবার শুয়ে পড়বেন। তবুও কিছুতেই একা শুতে রাজি হলো না। অগত্যা আমার খাট থেকে বিছানা এনে ওর ঘরে পাতলাম। ও কিছুতেই আমাকে মাটিতে শুতে দিল না। ও মাটিতে শুলো, আমি ওর খাটে শুলাম। ওকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে ওর গায়ে কম্বল টেনে দিলাম। আশ্চর্য, শোকে মানুষ কিরকম শিশু হয়ে যায়, ভাবা যায় না। সারা রাত মারিয়ানার শরীরের মিষ্টি গন্ধ ভরা বিছানায় শুয়ে আমার ভালো করে ঘুমই হলো না। ঘরের আধো অন্ধকারে মারিয়ানাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল, নিজের জন্য বোধ হয়। খুব ইচ্ছে করছিল খাট থেকে নেমে ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরে শুই, ওর দুঃখকে আমার বুকে শুষে নিই। পরদিন সকালে মারিয়ানা একেবারে স্বাভাবিক। সলজ্জ হাসি হেসে বলল, আপনাকে বেড়াতে আসতে বলে খুব জ্বালাতন করেছি না? আমি বললাম, ভীষণ, কিন্তু এরকম একা একা থাকা তো আপনার চলবে না। হয় আপনি কলকাতায় যান, নয়তো আপনি এখানে আপনার কোনো আত্মীয় টাত্মীয়কে আনান, নইলে একটা বিয়ে করুন।
এরকম একা একা জঙ্গলে মানুষ দিনের পর দিন থাকতে পারে? মারিয়ানা দুঃখিত গলায় আমাকে বলল, এতদিনে আপনি আমাকে এই বুঝলেন? এখন আমি বিয়ে করলে সুগতর কাছে কি জবাবদেহি করব বলুন তো? তাছাড়া মহুয়ার কাছেও যে বড় ছোট হয়ে যাব। আমি বললাম, অন্য লোকে কি বলবে না বলবে সেই ভেবে ভেবেই তো এই অবস্থা আজকে। আবারও সেই ভুল করবেন না। সুগতবাবু স্মৃতিকে শ্রদ্ধা করবেন নিশ্চয়ই, কিন্তু তা বলে এখন থেকে আর অমন ধনুক ভাঙা পণ করে বসবেন না। মারিয়ানা মাথা নেড়ে বলল, না না, এসব বলবেন না লাল সাহেব। আপনি আমাকে যেমন করে জানেন, এক সুগত ছাড়া আর কেউ কোথায় আমাকে এত কাছ থেকে জানেনি, জানে না। আপনি অমন কথা বলবেন না। একজনকে বড় মর্মান্তিকভাবে ঠকিয়েছি। আমার আর এসব ভালো লাগে না। এখন আমি মুক্ত। সুগত সংস্কার মুক্তির কথা বলতো, কিন্তু তা যে এমনভাবে ঘটবে তা কখনো ভাবিনি। আমাদের সমাজে বিয়েটা সত্যিই একটা বাঁধন, মুক্তি নয়, যে যাই বলুক। গেট অব্দি পৌঁছে দিতে এলো মারিয়ানা। বলল, আপনার চাকরি যদি সত্যি সত্যি চাই, তবে আপনি এখানে এসে আমার কাছে থাকবেন। আমি হেসে বললাম, আজীবন? মারিয়ানা সিরিয়াসলি বলল, আজীবন, খুশি হয়ে থাকতে দেব। আর খেতে পড়তে? হ্যাঁ, তাও দেব। আর কিছু তো দেবেন না? ও হেসে ফেলল, বলল, না। জিপটা স্টার্ট করলাম। মারিয়ানা কপাল থেকে চুল সরাতে সরাতে বলল, সত্যি আপনার জন্য কি প্রার্থনা করা যায় বলুন তো? আমি বললাম, পরের জন্মে যেন আপনার সুগত হয়ে জন্মাই। মারিয়ানার চোখ দুটো মুহূর্তের জন্য জ্বলে উঠল। পরক্ষণেই লাজুক চোখ নামিয়ে ও বলল, ভারী খারাপ আপনি। এই বন পাহাড়ের সবকিছুই কেমন অদ্ভুত। লোকগুলো থাকতে থাকতে অদ্ভুত হয়ে যায়। এই যে এত বড় কাণ্ডটা ঘটে গেল, জগদীশ পাণ্ডের দলবলকে যে নদীতে ফেলে দিল যশবন্ত, তার জন্য ওরা পুলিশের ডায়েরি পর্যন্ত করল না। শুনেছি জগদীশ পাণ্ডের একটা পা ভেঙে গেছে, ওর বন্ধুর পাঁজরে চোট লেগেছে, অন্যজনের কলার বোন ভেঙে গেছে। তবু যেন কিছুই হয়নি। এমনি ভাব করে নেহাতে জিপ গাড়ি ব্রেক ফেল করে নদীতে পড়ে গেছে, এই বলে ব্যাপারটা ধামাচাপা দিল। ওরা পুলিশের ডায়েরি না করায় যশবন্ত বেশ চিন্তিত আছে। সত্যি কথা বলতে কি, ওকে আগে কখনো এত চিন্তিত দেখিনি। আজকাল যখনই বাড়ি থেকে বেরোয়, ও পিস্তলটা সঙ্গে নিয়ে বেরোয়। কোমরে গোঁজা থাকে, ওর হাফাতা খাকি বুশ শার্টের নিচে। আমিও যখনই বাড়ি থেকে বেরোই, তখনই বন্দুকটা নিয়ে বেরোই। অবশ্য বন্দুক দিয়ে শিকার করা চলে, ডাকাতি করা চলে, মানে আক্রমণাত্মক অস্ত্র হিসাবে বন্দুক ভালো, কিন্তু আত্মরক্ষার জন্য বন্দুক অচল। বনের রাস্তার মোড়ে অথবা জঙ্গলের সুড়ি পথে কোথায় যে জগদীশের দলবল লুকিয়ে থাকবে তা পূর্ব মুহূর্তেও জানা যাবে না, সময়ও পাওয়া যাবে না। পিস্তলে এই সুবিধা, এই সব সময় মুহূর্তের মধ্যে পিস্তল থেকে কাছাকাছি গুলি ছোড়া যায়। জানি না কেন যশবন্ত প্রায়ই বলছে আজকাল যে জগদীশ পাণ্ডের কাছ থেকে আমার বোধহয় কোনো ভয় নেই। তার প্রথম কারণ এই যে যশবন্ত নিশ্চিতভাবে জেনেছে যে আমার চাকরি শিগগিরই যাচ্ছে। আর দ্বিতীয় কারণ, ঝগড়াটা এখন নাকি যশবন্ত আর জগদীশ পাণ্ডে এই দুইজনের ব্যক্তিগত ব্যাপারে দাঁড়িয়ে গেছে। এ ব্যাপারে বোধহয় দুপক্ষেরই মতামত এই যে অন্য কাউকে এর মধ্যে না জড়ানোই ভালো। কবে কখন এই দুই শত্রুপক্ষ এমন বোঝাপড়া এলো তা অবশ্য জানি না। তবে তাই যদি হয়ে থাকে, তবে এর পরিণাম খারাপ, খুবই খারাপ। জগদীশ পাণ্ডের যতটুকু পরিচয় পেয়েছি তাতে সে করতে পারে না এমন কাজ সত্যিই নেই। যশবন্তের বেলাতেও একই কথা প্রযোজ্য। তবে এরা দুজনে যদি এ ব্যাপারে একা একা ফয়সালা করতে চায়, তবে যে কি ঘটনা ঘটবে ভাবা যায় না। জগদীশ পাণ্ডের সঙ্গে ওর ঝগড়া যে শুধু শিকার নিয়েই নয়, তার একটু আভাস পেয়েছিলাম গতকাল। আমি আর যশবন্ত নৈহাট থেকে জিপে ফিরছিলাম। হঠাৎ লালতির সঙ্গে পথে দেখা হয়ে গিয়েছিল। এক ঝুড়ি মহুয়া মাথায় নিয়ে লালতি শাল বনের পথে গ্রামের দিকে যাচ্ছিল। যশবন্ত জিপটা প্রায় ওর গায়ের কাছে ভিড়িয়ে ওকে জাপটে ধরে কোলে তুলে চুমু খেয়েছিল। ঝুড়ি ভর্তি লালতির সব মহুয়া রাস্তায় পড়ে গেছিল। লালতি কপট ক্রোধে হাত পা ছুঁড়েছিল।
তারপর তাকে জিপের বনেটের উপর বসিয়ে দিয়ে যশবন্ত আমার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল। বলেছিল, ই হ্যায় মেরে দিল মেরে দোস্ত লাল সাব, আর ই লালতি মেরে মুন্নি। যশবন্ত লালতির দিকে চেয়ে বলল, এক রাত কে লিয়ে দুলহন বনেগি লাল সাব কি? হ্যাঁ? নেহি নেহি বলেই লালতি মুখ ঘুরিয়ে নিয়েছিল। যশবন্ত চুটটায় আগুন ধরিয়ে বলেছিল, কিউ মেরা দোস্ত খুবসুরত নেহি? नहीं नहीं उसलिए नहीं। तो किस लिए? উত্তরে লালতি চুপ করে রইল। অমনি যশবন্ত আবার ওকে জড়িয়ে ধরে ওর সারা গায়ে সুরসুরি দিতে লাগলো। লালতি কিতকিত করে হাসতে হাসতে বলল, छोड़ो छोड़ो गुदगुदी लग रहा है। যশবন্তকে ছেড়ে দিয়ে বলল, तुम जानते हो मेरा दोस्त अभी तक किसी से मोहब्बत नहीं किया। लालती आबार हासलो, बोलो, धत छूट बात है। সেই প্রথম আমি লালতির দিকে ভালো করে তাকালাম। 20-21 বছর বয়স হবে, গায়ের রং তামাটে, খুব টানা টানা চোখ, ঠোঁট দুটো দারুণ, কটা কটা এক মাথা চুল, অত্যন্ত নোংরা, গায়ে গন্ধ, কিন্তু দারুণ ফিগার, সত্যিই দারুণ। ওর দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম। লালতির পক্ষে বিশ্বাস করাই সম্ভব নয় যে আমার বয়সের আমার মতো একজন যুবক এখনো কাউকে বুকে নিয়ে ঘুমোয়নি। হাসি পেল, মাঝে মাঝে আমার নিজেরই বিশ্বাস করতে অনিচ্ছে হয়। তারপর আমি আর যশবন্ত দুজনে লালতির ঝুড়ি থেকে পড়ে যাওয়া মহুয়াগুলি সব আবার কুড়িয়ে দিলাম। লালতি হাসতে হাসতে যশবন্তকে চোখ ঠেড়ে ঝুড়ি মাথায় চলে গেল। জিপের স্টিয়ারিংয়ে বসা যশবন্তকে শুধালাম, ওর মধ্যে তুমি এমন কি দেখেছ যশবন্ত? যশবন্ত হাসল, বলল, इसलिए तो मैं शहर वालों से डरता। তারপর বলল, ওর মধ্যে গভীরে দেখার তো কিছু নেই, ওর মধ্যে শুধু একটি নমকিন লাজবাব শরীর দেখেছি। শরীর ছাড়িয়ে ওর মধ্যে তো আমি আর কিছু দেখতে যাইনি লাল সাহেব। তোমরা পড়ে লিখে আদমিরা সব সময় দিগন্তের ওপারে কি আছে তার খোঁজ করো। সব সময় তোমরা সামান্যকে ছাড়িয়ে অসামান্য কিছু খুঁজতে চাও, তাই বোধহয় কিছুই পাও না। আমি আমার সামান্য দিগন্ত রেখার মধ্যে বন্দি আছি, বন্দি থাকতে চাই। এই বেতলা, বাগে চম্পা, ছিপাদহর, রুদ, চাহার জংলুর জঙ্গলের মধ্যে আবদ্ধ থাকতে চাই। লালতির নাঙ্গা শরীরে বুধ হয়ে থাকতে চাই। এই আমার দিগন্ত, মধুর দিগন্ত। এর বাইরে কি আছে তা আমি কখনো দেখতে যাইনি লাল সাহেব। যদি কিছু থেকেও থাকে তা জানার লোভ বা আগ্রহ আমার নেই। আমি নিজেকে নিয়ে খুব সুখে আছি। তোমরা দূরের শহরের লোকেরা, বাইরের পৃথিবীর লোকেরা এলোমেলো কথা বলে আমার এই সুখ নষ্ট করে দিও না। জিপটা একটা কসওয়ে পেরোলো গো 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 আওয়াজ করে। আওয়াজ কমলে আমি শুধালাম, তুমি কি বলতে চাও? লালতিকে তুমি ভালোবাসো? যশবন্ত আবারও হাসল। মাঝে মাঝে গোফের ফাঁকে ও কেমন দুর্গেও হাসি হাসে। বলল, নিশ্চয়ই ভালোবাসি। শরীরের ভালোবাসা। আর মনের ভালোবাসা? যশবন্ত হঠাৎ খুব গম্ভীর হয়ে গেল। একটু চুপ করে থেকে বলল, মনের ভালোবাসা তো সবাইকে বাসা যায় না লাল সাহেব, সে একজনকেই বাসে। তবে কি জানো, সে ভালোবাসার তো গা বদল হয় না, সে ভালোবাসা এক গায়েই থাকে। জীবনে একজনকেই তেমন করে ভালোবাসা যায়। জীবনের অন্য ভালোবাসাগুলো সব এই একই ভালোবাসার ভেঙে যাওয়া আয়নার টুকরো টাকরা। টুকরোগুলোকে এক জীবনে দুহাতে কুড়িয়ে জড়ো করেও আর সেই ভাঙা আয়নাটা জোড়া লাগে না। যে আয়না ভাঙে তা ভাঙেই। অনেকক্ষণ চুপ করে রইলাম। আমার জঙ্গলি দোস্ত যশবন্ত মাঝে মাঝে এমন এমন কথা বলে ফেলে যে উত্তরে কথা না বলে ঘন্টার পর ঘন্টা শুধু চুপ করে ভাবতে ইচ্ছে করে। একটু পরে যশবন্ত নিজেই বলল, আর সবচেয়ে মজার কথা কি জানো দোস্ত, এই মনের ভালোবাসা আর শরীরের ভালোবাসা কখনো একজনের কাছ থেকে তুমি পাবে না। যদি কখনো ঘটে তো সে ঘটনা একটা দুর্ঘটনাই বটে,
তা না হওয়াই ভালো। আমাকে 101টা গুলি করলেও আমি বিশ্বাস করি না যে কেউ একই সঙ্গে শরীরের আর মনের ভালোবাসার চাহিদা মেটাতে পারে। আমি বললাম, তাহলে আর ভালোবাসা ভালোবাসা বলছো কেন, বলো শরীরের চাহিদা। যশবন্ত খুব উত্তেজিত হয়ে উঠল, বলল, বিলকুল নেহি, চাহিদা বড় নোংরা শব্দ, জিনিসটা নোংরা। তোমাকে কি করে বোঝাবো যে শরীরেরও ভালোবাসা আছে? শরীরও বুলবুলি পাখির মতো কথা বলে। তারপর হঠাৎ রেগে গিয়ে বলল, তোমার মতো গাধা সতী ব্যাচেলারকে এসব কথা বোঝানো আমার কম্য নয়। জিপটা একটা উপত্যকার মধ্যে দিয়ে যাচ্ছিল। বাঁদিকে একটা ন্যাড়া পাহাড়, পত্রশূন্য গাছগুলো আকাশে হাত বাড়িয়ে কি যেন চাইছে। হাওয়ায় হাওয়ায় শুকনো পাতা উঠছে মচমচানি আওয়াজ তুলে। কিছুক্ষণ চুপচাপ থেকে যশবন্ত বলল, এই লালতি যখন 16 বছরের ছিল তখন থেকে আমি ওর শরীরকে ভালোবাসি। কিছুদিন আগে এক রাতে লালতি আমার কাছে কাঁদতে কাঁদতে এসেছিল। দেখলাম ওর বুকে কে যেন দাঁত বসিয়ে দিয়েছে। ওর বাঁ দিকের বুকে একটা ছোট্ট লাল তিল আছে, তাই আমি ওর নাম দিয়েছিলাম লালতি। ওর আসল নাম অন্য। কি করে এমন হলো জিজ্ঞেস করাতে লালতি আমাকে সব বলল। কি বলবো লাল সাহেব, সে রাতে আমার এত কষ্ট ও এত রাগ হয়েছিল। যে শরীরকে আমি ভালোবাসি সেই শরীরে কেউ হায়নার মতো দাঁত বসাবে এ আমি ভাবতে পারি না। তাছাড়া যেসব কমবখত পুরুষ মেয়েদের কি করে আদর করতে হয় তাই শেখেনি, সেগুলোর তো কোনো অধিকারই নেই কোনো সুন্দর শরীরে হাত ছোঁয়াবার। তবু একটা খটাস, একটা বদবু হায়না আমার লাল তিলের উপর দাঁত বসিয়ে দিয়েছিল। সেই দিন থেকে খটাসটাকে আমি সহ্য করতে পারি না। আমার শরীরের ভালোবাসার শরীরের গালে ও দাঁত ছুঁয়েছে। আমি একদিন ওর জান নিয়ে নেব লাল সাহেব, তুমি দেখো, ওকে একদিন আমি জানে খতম করব। আমি অবাক হয়ে শুধলাম, কে সে লোক, কার এত দুঃসাহস? যশবন্ত এক অদ্ভুত শান্ত হাসি হাসল। তারপর জিপের গিয়ার বদলাতে বদলাতে দাঁতে দাঁত ঘষে বলল, हम लोगों का दोस्त जगदीश पांडे। শেষ হলো কোয়েলের কাছে 8ম পর্ব। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক বুদ্ধদেব গুহ। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু গল্প পাঠ ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কিন্তু নিজে তো গল্প শুনছেনই, বন্ধুদেরকেও শোনান। গল্প পাঠ ভালো লাগলে আমাদের চ্যানেলের লিংক আপনি শেয়ার করুন বন্ধুদের সাথে, কাছের মানুষদের সাথে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।